Assalamu alaikum. Hello, dear viewers. Hello, dear learners. How are you? I hope you are well by the grace of Almighty. I hope you are hale and hearty. You are pretty well. তোমরা যে যেখান থেকে কাছে হোক দূরে হোক যে যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছ তোমাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ক্লাসটি এই লেসনটি স্পেশালি যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। এটা হতে যাচ্ছে একটা ইংরেজি ক্লাস। আর আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর যদি মনে করো যে ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে নিজের টাইম লাইনে শেয়ার করতে পারো। আর এই ক্লাসটা তোমার যদি ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী হয় অথবা বড় বোন ছোট বোন যেই হোক না কেন, তোমার পরিচিত তোমার কাঙ্ক্ষিত পার্সন যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তো তাকে শেয়ার করতে কখনো ভুলবে না। তো আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বস one of the most important topics in HSC syllabus and এখান থেকে 14টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 14টা শূন্যস্থান থাকবে। সরি 14টি শূন্যস্থান থাকবে। এই 14টা শূন্যস্থানে নাম্বার থাকবে হচ্ছে 7, অর্থাৎ প্রত্যেকটা শূন্যস্থানে 0.5 নাম্বার থাকবে, অর্থাৎ টোটাল নাম্বার থাকবে হচ্ছে 7 নাম্বার। তো এটা একদম একেবারেই কম নাম্বার না, অনেক বড় একটা নাম্বার। তো এই যে বড় একটা নাম্বারকে কিভাবে আমরা সহজে আয়ত্তে আনতে পারি এবং এখানে কিভাবে 7-এর মধ্যে আমরা 7 পেতে পারি, সব কিছু মিলায়া আমরা দেখাবো যে কিভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। হিয়ার উই গো, লেটস গেট স্টার্টেড। আমরা ব্যাপারটা আলোচনা করব। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ। এই যে ভার্বটা রয়েছে ভার্বের সঠিক রূপ। তাহলে ভার্বের সঠিক রূপের মধ্যে এমন কি কি রূপ রয়েছে যে রূপগুলোর যে কোনো একটা দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো একটা শূন্যস্থান পূরণ করতে পারি। আমরা যদি কয়েকটা ক্যাটাগরিতে এটা আলোচনা করতে চাই তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরো অনেক সহজ হবে। আমরা জানি যে একটা শূন্যস্থানে হয়তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অথবা এটার সঙ্গে কি যোগ হবে, এস বা ইএস যোগ হবে। এটা একটা ফর্ম হতে পারে। তো এটার মধ্যে কি রয়েছে আমরা একটু দেখে নেব। এটা ইট হতে পারে, ইটস হতে পারে, রাইট হতে পারে, আবার রাইটস হতে পারে। এভাবে আমরা দেখে নিতে পারবো। রাইটস হতে পারে, ডু হতে পারে, আবার ডাস হতে পারে। এভাবে একটা শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম বসতে পারে অথবা সেটার সঙ্গে প্রয়োজন বোধে এস বা ইএস যোগ হতে পারে। নাম্বার 2, এটা কি হতে পারে? ভার্বের 2 নাম্বার ফর্ম হতে পারে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এটা হতে পারে অ্যাট, হতে পারে ওয়েন্ট, হতে পারে ডিড, এভাবে হতে পারে রোট। এখান থেকে হতে পারে ভার্বের 3 নাম্বার ফর্ম, 1 2 3। হতে পারে কি ইটেন, হতে পারে কি গন, হতে পারে ডান, হতে পারে রাইটেন। এভাবে আমরা খুব ইজিলি ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে হয়তো কোনো শূন্যস্থানে ভার্বের বেস ফর্ম বসবে, কখনো 2 নাম্বার ফর্ম বসবে, কখনো 3 নাম্বার ফর্ম বসবে, কখনো কি হতে পারে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হতে পারে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হতে পারে। যেমন ইটিং, গোয়িং, ডুইং ইত্যাদি ভাবে আমরা খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বের একটা শূন্যস্থানে আমাদের কি হতে পারে
হয়তো সেখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসতে পারে, অথবা এটার সঙ্গে এস বা ই এর যোগ হতে পারে, অথবা 2 নম্বর ফর্ম বসবে, অথবা 3 নম্বর ফর্ম বসবে, অথবা ভার্বের সঙ্গে কি হতে পারে, আইএনজি বসতে পারে। তো আমরা ধারাবাহিকভাবে এই জিনিসটাই দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর আমাদের এই যে 1 2 3 4 এভাবে প্রত্যেকটা আমরা যদি মাত্র এর 4টা প্র্যাকটিস করতে পারি, আই ক্যান এনশিওর দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ফুল টপিক অফ রাইট ফর্ম অফ ভার্বস। আর শুরুতে আমরা কি আলোচনা করব, যে দেখে নেব কোথায় ভার্বের 1 নাম্বার এবং কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ই এর যোগ হয়। আমরা এখন আলোচনা করব যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ কোথায় কোথায় হয়। এটা যদি আমরা ধরতে পারি তাহলে পরবর্তী নিয়মগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো এখানে দেখাবো ভার্বের 1 নাম্বার ফর্ম কোথায় কোথায় হয়। যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাক্যটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র আমাদের মূল ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে। তাহলে এখানে আমরা দেখে নেব সাবজেক্ট কি হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট, এগুলোকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখতে হবে থার্ড, দুটা ক্রাইটেরিয়া এখানে আমাদের মেনটেন করতে হবে। একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর একটা হচ্ছে থার্ড পারসন, আর একটা ওই নাম্বারটা হবে সিঙ্গুলার। নাম্বারটা কি হবে, সিঙ্গুলার। এটা যদি আমরা পেয়ে যাই তখনই শুধুমাত্র মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ই এর যোগ করতে হবে। তো আমরা যদি এখানে হি লিখি আর আমরা যদি এখানে ইট লিখি, আমরা এখানে শূন্যস্থান আকারে করতে পারি, যেহেতু এখানে যেভাবে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে থাকবে বোর্ড কোশ্চেন, সেটাই আমরা এখানে ফলো করব। এভাবে থাকবে এখানে শূন্যস্থানের পরে আমাদের মূল ভাব হি ইট, আর এখানে একটা শব্দ হি ইট রাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি করতে হবে, আমাদের এখানে ইট বসাতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমাদের কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে, ইটস রাইস। এভাবে প্রাথমিকভাবে আমরা খুব ইজি ওয়েতে এটা বোঝানোর চেষ্টা করব। এরপরে আমরা ধীরে ধীরে আরও কঠিন এবং জটিল বিষয়ের মধ্যে ধীরে ধীরে আমরা প্রবেশ করব। ওকে, এরপরে আমরা লিখতে পারি যে রাকিব, আর এখানে লিখলাম হচ্ছে ডু দ্য ওয়ার্ক রেগুলারলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানের পরে আমাদের ডু ভার্ব রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের কি করতে হবে, ডু ভার্বের সঙ্গে কি যোগ করব, শুধু কি এস যোগ করব, নো, আমাদের কি যোগ করতে হবে, ই এস যোগ করতে হবে। তাহলে এখানে যোগ হলো এস, কিন্তু এখানে যোগ হলো ইএস। আমরা এই ব্যাপারটাই পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন ভার্বের সঙ্গে এস হবে, কোন ভার্বের সঙ্গে ইএস হবে। Be connected with us and follow for more. I hope this class will be very helpful to you, and if you think this class is very important, then don't forget to share it. এরপর আমরা দেখাবো যে ভার্বের শেষ লেটার যদি ও হয়, অথবা সিএইচ হয়, অথবা এসএইচ হয়, অথবা এক্স হয়, এই শব্দগুলো যদি আমরা পাই তখন আমরা কি যোগ করব, ইএস যোগ করব। তাহলে আমরা এখন দেখানোর চেষ্টা করব, যদি ডু হয় এর সঙ্গে কি যোগ করতে হবে, ইএস, হয়ে যাবে ডাস। আমরা দেখাবো হচ্ছে আরো অনেক শব্দ, টিস, এর সঙ্গে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে, ইএস যোগ করলে হয়ে যাবে টিসেস। এরপর রয়েছে হচ্ছে পানিশ, পানিশের সঙ্গে আমাদের কি যোগ করতে হবে, ইএস, হয়ে যাবে পানিশেস। আমরা সহজে জিনিসটা বুঝতে পারছি। মিক্স এই শব্দের শেষে এক্স আছে, আমাদের কি যোগ করতে হবে, ইএস, হয়ে যাবে হচ্ছে মিক্সেস। এভাবে ভেরি ইজি ওয়েতে আমরা কোন ভার্বের সঙ্গে এস হবে এবং কোন ভার্বের শেষে ইএস যোগ করতে হবে তা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই ভার্বগুলো যদি পাই বাক্যের মধ্যে তাহলে কি করতে পারবো, আমাদের যোগ করতে হবে ইএস, আর অন্য ভার্বগুলো যদি পাই তাহলে আমাদের শুধুমাত্র এস যোগ করতে হবে। দেখে নেই আর একবার, ডু থেকে হবে ডাস, টিস থেকে টিচেস, পানিশ থেকে পানিশেস, মিক্স থেকে হবে মিক্সেস। আমরা এমন কিছু ভার্ব লিখবো যে ভার্বের শেষে ও নাই, সিএইচ নাই, এইচএইচ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি হবে,
এস যোগ করতে হবে। যেমন সাবিনা, সাবিনা এখানে আছে প্লে, আমরা শূন্যস্থান আকারে লেখার চেষ্টা করব। প্লে আমাদের মূল ভার্ব ব্র্যাকেটের মধ্যে থাকবে, প্লে লুডো। তাহলে সাবিনা প্লে লুডো, তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে, সঠিক অ্যান্সার হবে প্লেস। কারণ এখানে আমরা এই শেষ লেটারটা ও নেই, সিএইচ নেই, এসএইচ নাই, এক্স নাই, সুতরাং কি হবে, সুতরাং আমাদের শুধুমাত্র এস যোগ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে এখানকার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা আর বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট কিনা। তাহলে আমরা খুবই বুঝতে পারবো খুব ইজিলি যে আমরা এই ভার্বগুলো আমাদের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে এবং সেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ই এর যোগ হবে। এখন আমরা দেখানোর চেষ্টা করব যে এমন শব্দ নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকে না, এরকম বাক্য যদি থাকে, এরকম বাক্যে যদি কি থাকে, রেগুলারলি, আমরা এটা কম বেশি জানি, ইউজুয়ালি, অফেন, নর্মালি, জেনারেলি, এই যে আরো এক্সেট্রা শব্দ যদি থাকে, স্পেশালি এই শব্দগুলো হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শব্দ, আমাদের এই বাক্যগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এটাই দেখানোর চেষ্টা করব। আমরা এখানে এটা দেখাবো যে হি, এখানে গো থাকলো ব্র্যাকেটের মধ্যে, এটা ব্যবহার করতে হবে, গোস টু কলেজ রেগুলারলি। তাহলে এখানে আমরা রেগুলারলি শব্দটা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, গো ব্যবহার করতে হবে, এর সঙ্গে কি যোগ করতে হবে, গোস। হি গোস টু কলেজ রেগুলারলি, সে নিয়মিত কলেজে যায়। তাহলে আমরা রেগুলারিটি শব্দটা পাওয়ার কারণে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, দুটো শর্ত, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রেগুলারলি, এটা যদি পেয়ে থাকি তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। মূল ভার্বের শেষে যেহেতু ও রয়েছে, আমাদের কি যোগ করতে হবে, অবশ্যই ইএস যোগ করতে হবে। আর সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু 1 নাম্বার নিয়মের মধ্যে আসছি। 1 নাম্বার যেখানে ভার্বের বেস ফর্ম হবে অথবা মূল ভার্বের সঙ্গে এস বা ই যোগ হবে। এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা নিয়ম, আর এই নিয়মের উপর ভিত্তি করে অন্য নিয়মগুলো গঠিত হয়। আমরা যদি এই প্রথম নিয়মটা ভালোভাবে বুঝতে পারি, অন্য নিয়মগুলো খুব ইজি ওয়েতে উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ইজি ওয়ে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারে। এখন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো পারসন হয়, যেমন সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট যদি উই হয়, সাবজেক্ট যদি ইউ হয়, দে হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মূল ভার্বে শুধুমাত্র বেস ফর্ম হবে। নিশ্চয় আমরা আমাদের টপিকটা বুঝতে পারছি, আশা করি ভালো হবে, আশা করি অনেক বেশি এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবে। এখানে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করব। যেমন আমরা এখানে শূন্যস্থান দিলাম, এরপরে দিলাম ডু ভার্ব, আই ডু দ্য ওয়ার্ক রেগুলারলি, আমি নিয়মিত কাজটা করি। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে কি থার্ড পারসন আছে? নো, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। সুতরাং এখানে ভার্বের কোনো চেঞ্জ তোমাদের করতে হবে না, শুধুমাত্র ডু লিখলেই হয়ে যাবে। ডু লিখলেই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর এভাবে আমরা অনেক বাক্য তৈরি করার চেষ্টা করব। উই সিং আ সং ভেরি অফেন, এই যে ভেরি অফেন শব্দটা ব্যবহার করা হলো, আর আমরা ভেরি অফেন থাকলে ধরে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টের দিকে তখন আমাদের লক্ষ্য করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া আছে কিনা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকলে শুধুমাত্র যা আছে তাই, এটাই হবে রাইট অ্যান্সার। ভেরি ইজি। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা, নাম্বার 1, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। তখনই ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ করার একটা বাড়তি প্যারা থাকবে। আর টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তখন যে ফর্ম আছে সে ফর্ম লিখলেই হয়ে যাবে। কিন্তু আমাদের ওই তো একটা বিষয় মাথায় রাখতে হবে, কোন জিনিসটা আমাদের প্যারা দেবে সেটা মাথায় রাখতে হবে। প্যারা দেবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না, আর টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি না,
সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? যখন বাক্যটা নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, ভেরি অফেন, এই যে জিনিসগুলো, এই যে টার্মগুলো, এগুলো যদি বাক্যে থাকে তো ওকে ফাইন, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা এখন কি করব? এখন দেখাবো হচ্ছে 2 নাম্বার নিয়ম, যেখানে বসবে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। নাম্বার 2, ভার্বের পাস্ট ফর্ম। মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে কিছু এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইট, ওয়েন্ট, এ জাতীয় জিনিস হবে। ডিড, এ জাতীয় হবে। আমরা এই জিনিসগুলো খুব সহজে, এই ভার্বগুলো আমরা জানি, এই ভার্বগুলো খুবই ইজি ভার্ব। এই ভার্বটা যেমন ইট থেকে গঠিত হয়েছে, এটা গো থেকে হয়েছে, এটা ডু থেকে হয়েছে। আর এভাবে আমরা বাক্যে আমাদের প্রয়োগ দেখাতে হবে। আমাদের শুধু সিঙ্গেলি মনে রাখলেই চলবে না, এটা উই হ্যাভ টু অ্যাপ্লাই ইট, এটা আমাদের প্রয়োগ করতে হবে আমাদের বাক্যে। এটা আমরা দেখাবো। আর এটা যেহেতু পাস্ট ফর্ম হবে, আর নর্মালি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? নর্মালি বাক্যে ইয়েস্টারডে যদি থাকে, এরপরে হচ্ছে লাস্ট কথা যদি থাকে। লাস্ট কি হতে পারে? লাস্ট ডে হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, ইত্যাদি হতে পারে। অর্থাৎ জাস্ট সিম্পল একটা শব্দ লাস্ট, এ কথাটা মনে রাখার চেষ্টা করব। এরপরে দ্য আদার ডে, যদি বাক্যে আদার ডে থাকে, দ্য আদার ডে এরকম যদি থাকে, অনস যদি থাকে, ইন দ্য পাস্ট যদি থাকে, ইন দ্য পাস্ট, এই শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি তখন কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এটার কয় নাম্বার ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম 2 নাম্বার ফর্ম। তাহলে এই কথাগুলো একটু মনে, এই টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। এগুলো সব অতীতের টার্ম। তাহলে আমি যদি একটা বাক্য যদি ভুলভাবে বলি যে আমি গতকাল বাজারে যাই, দিস ইজ রাইট সেন্টেন্স? অ্যাবসোলুটলি নট, এটা রাইট সেন্টেন্স না। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, তাহলে বাক্যটা রাইট হবে। এই যে গিয়েছিলাম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটু পরিবর্তন করতে হবে। যে আই, এখানে গো শব্দটা দিলাম, আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট। এখানে আছে হচ্ছে ইয়েস্টারডে, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম। এই যে গিয়েছিলাম, গো মানে যাওয়া, এটার পাস্ট ফর্ম করতে হবে। তাহলে কি হবে? ওয়েন্ট হবে। আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আর ইয়েস্টারডে শব্দটা একটু মাথায় রাখতে হবে। আর আমি আরো কিছু শব্দ লিখেছি যে সেটা দিয়ে আমরা এখানে বাক্য তৈরি করার চেষ্টা করব। লাস্ট ফ্রাইডে উই ভিজিট, আমাদের ব্র্যাকেটের মধ্যে শব্দ থাকবে। লাস্ট ফ্রাইডে উই ভিজিট দ্য ওল্ড পারসন। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার আমরা বৃদ্ধ মানুষটাকে দেখেছি। আচ্ছা, আমাদের এখানে ভিজিট রয়েছে, এটাকে পাস্ট ফর্মে যদি আমরা করি তাহলে হবে কি বলো? ভিজিটেড। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যেন আমাদের ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। কেন 2 নাম্বার ফর্ম হতে হবে? লাস্ট কথাটা রয়েছে বাক্যে, যদি এরকম ভাবে লাস্ট থাকে আমাদের ভার্বের 2 নাম্বার ফর্ম করতে হবে। আর আমরা এখন 2 নাম্বার ফর্মের নিয়মে আসি। 2 নাম্বার ভার্বের 2 নাম্বার ভার্বের পাস্ট ফর্ম। এভাবে আমরা করতে পারি। দ্য আদার ডে, দ্য আদার ডে, আদার ডে, দে, এখানে মিট লিখলাম, মিট। আচ্ছা, দে মিট মি। আচ্ছা, তাহলে আদার ডে, এখানে মিট রয়েছে। আমাদের ভার্বগুলোর দিকে বেস্ট ফোকাস করতে হবে। ভার্ব এটা হচ্ছে একটা মানুষের হার্ট, মগজ যেরকম গুরুত্বপূর্ণ একটা বাক্য গঠনে, ভার্ব ঠিক সেরকমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং উই ক্যান নট অ্যাভয়েড ইট, আমরা এটা এড়িয়ে যেতে পারি না। আমাদের এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে। 2 নম্বর, সেদিন তারা আমার সঙ্গে দেখা করেছিল। এই যে একটা গান আছে না, যে সেদিন দেখা হয়েছিল, তাহলে কি সেদিন দেখা হয়েছিল? আমরা কি এটা বলতে পারবো যে সেদিন দেখা হয়? নো, সেদিন মানে অতীতের একটা দিনকে বলা হচ্ছে যে সেদিন দেখা হয়েছিল। সুতরাং ভার্বটাও আমাদের কি করতে হবে? পাস্টে নিয়ে যেতে হবে। এভাবে আমরা খুব ইজিলি ভার্বের পাস্ট ফর্ম আমরা একটা বাক্যে আমরা এখানে কাজে লাগাতে পারবো। এরপরে আমরা দেখাবো যে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা 3 নাম্বার নিয়ম ধরে নিতে পারি যে ভার্বের 3 নাম্বার ফর্ম কোথায় কোথায় হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ইট যদি হয় সেখানে হবে ইটেন, তারপরে হবে গন, তারপর হবে প্লেট, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো নর্মালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যে সরাসরি খুব কম জায়গায় ব্যবহার হয়। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম যদি গঠন করতে চাই তাহলে আমাদের একটু কথা মাথায় রাখতে হবে যে এখানে বাক্যের বা ভার্বের সামনে কি বসাতে হবে, হ্যাভ বসাতে হবে, অথবা কি বসাতে হবে, হ্যাজ বসাতে হবে, অথবা বি বসাতে হবে, অথবা বিং বসাতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এভাবে যদি আমরা দেখতে পাই কোথাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নর্মালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর তুমি সরাসরি কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যে ব্যবহার করতে পারবা না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নর্মাল গঠন হচ্ছে যে বাক্যে আমাদের ভার্বের সামনে, মূল ভার্বের সামনে হ্যাজ থাকবে আর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আমরা কি দেখাইছি যে আমরা সরাসরি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব না, বা এখানে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে আগে আমাদের হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে, তারপরে আমাদের কি আনতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম। এখন আমি বারবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছি যে কি এমন জিনিস বাক্যের মধ্যে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটার দিকে একটু আমাদের নজর দিতে হবে। যেমন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, এভার থাকে, স্টিল থাকে, এই যে জিনিসগুলো আমাদের থাকে জাস্ট বাক্যের মধ্যে যদি এগুলো থাকে তখন আমরা ধরে নেব সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা একটু জাস্ট মনে রাখতে হবে হালকা করে। রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এভার, স্টিল, আমি যেরকমভাবে বলতেছি এই জিনিসগুলো যেন তোমাদের মাথায়ও ঢুকে যায়, এটা একটু আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখন বাক্য বাক্য তৈরি করব। I have, এখানে জাস্ট ফিনিশ একটা ভার্ব লিখলাম, ফিনিশ। I have finished the work just now। তো এখানে দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে জাস্ট বা জাস্ট নাও রয়েছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। তাহলে মূল ভার্বের 3 নম্বর ফর্ম কিরকম হবে, ফিনিশড হবে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কারণে এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া না থাকে তখন আমাদের অক্সিলিয়ারি ভার্বটা বসায়া কাজ করতে হবে। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এমনি একটা যে ভার্ব রয়েছে এ ভার্বের কখনোই 3 নাম্বার ফর্ম সরাসরি ব্যবহার হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে, কারণ এটা হচ্ছে মূল ভার্ব, সরাসরি একটা সাবজেক্টের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয় না, কারণ এখানে কিন্তু আর অন্য কোনো ভার্ব আমরা পাচ্ছি না, একটাই ভার্ব, সেটা হচ্ছে ফিনিশ। তাহলে এটাকে কি করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্মে আমাদের আনতে হবে। তবে তার আগে আমাদের কি করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। আমরা যদি ছোট্ট করে বলতে চাই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবার ওই কাহিনী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের কি আনতে হবে, হ্যাজ আনতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, অন্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পরে আমাদের কিন্তু হ্যাভ হবে। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, কিন্তু হির পরে কখনো কি লেখা যাবে না, হ্যাভ লেখা যাবে না, হির পরে আমাদের কি করতে হবে, হ্যাজ লিখতে হবে। এভাবে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে বহুরূপী ব্যবহার রয়েছে। আমরা বাক্যটা যদি প্যাসিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা বাক্য প্যাসিভ হয়। তো সেই ক্ষেত্রে প্যাসিভ যখন হবে বাক্যটা, তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ভার্বগুলো রয়েছে প্রত্যেকটা ভার্বের পরে ভার্বের কি হবে, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। যখনই আমরা প্যাসিভের কথা বলবো তখন মূল ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ক্লাসটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এখানে আর আমাদের ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ লেখা হচ্ছে পানিশ। কি লেখা আছে, পানিশ। আর এখানে লেখা আছে হচ্ছে কালপ্রিটস।
তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ আকারে লিখতে পারি? তাহলে যারা কালপিটস, যারা শত্রু, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তাহলে কি করতে হবে? শুট, তারপরে কি করতে হবে? বি দিতে হবে, তারপরে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। ওই যে কথা বলেছিলাম যে সরাসরি কখনো ভার্বের 3 নাম্বার ফর্ম হবে না, এর পরে বি হবে, এর আগে বি হবে। বি হতে পারে, এম, ইজ, আর নানান কিছু হতে পারে, কিন্তু কখনোই একটা বাক্যে একটাই মূল ভার্ব রয়েছে, সেক্ষেত্রে ওই ভার্বটা কখনো 3 নাম্বার ফর্মে আসবে না। ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কালপ্রিট শুড বি পানিশড, অর্থাৎ অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। এভাবে আমরা সব নিয়মগুলো যে একদম পানির মতো সহজ হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কিছু কিছু নিয়ম কঠিন হবে, আর কিছু কিছু নিয়ম সহজ হবে। আর কঠিন বলে সে জিনিসটাকে আমরা স্কিপ করে চলে যাব, একেবারেই না, সেটাও আমাদের দেখতে হবে। এরপরে আমরা এরকমভাবে আরো অনেক বাক্য লিখতে পারবো, যে কিভাবে বুঝবো যে এই বাক্যটা অ্যাক্টিভ এবং কিভাবে বুঝবো এই বাক্যটা প্যাসিভ। শুরুতেই আমরা কি করব? খুবই সিম্পল একটা বাক্য লেখার চেষ্টা করব। আই ইট রাইস, এখানে সাবজেক্ট, এখানে এটা ভার্ব, আর এখানে এটা অবজেক্ট। এই বাক্য যে অবজেক্ট শেষে রয়েছে, এটা কিভাবে বুঝবো? এই রাইসটা যে অবজেক্ট, এটা কিভাবে বুঝবো? ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? ভার্বকে প্রশ্ন করি যদি কি দিয়ে, তাহলে উত্তর পাই, সেই জিনিসটাই হবে অবজেক্ট। অথবা কাকে, সেটা যদি পাই, সেটাই হবে অবজেক্ট। আমি খাই, ভাত খাই। কি খাই? ভাত খাই। তাহলে এখানে রাইস শব্দটা অবজেক্ট। এভাবে বাক্যটার অবজেক্ট যদি সামনে থাকে, তাহলে কি হবে? অবজেক্ট যদি সামনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই বাক্যটা প্যাসিভ হবে। এরকম যদি থাকে, তখন বুঝতে হবে যে এখানে অবজেক্টটা বাক্যের সামনে আছে, এই বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এই বাক্যটা কি হয়েছে? প্যাসিভ হয়েছে। এভাবে প্যাসিভ হলে মূল ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার। এখানে কি সরাসরি মূল ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে? নো, নেভার। তাহলে আমাদের কি করতে হবে? আগে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এভাবে আমরা আরো দেখানোর চেষ্টা করব। সাথে থাকো, ভালো লাগবে। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, 2025 সালে যারা পরীক্ষা দেবে, এবং অন্য যে কোনো ক্লাসের জন্য রাইট ফর্ম অফ ভার্ব, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক। আমরা দেখাতে চলেছি যে কিভাবে আমরা প্যাসিভ বাক্য গঠন করতে পারি। আমরা খুবই সিম্পল এবং ইম্পর্টেন্ট একটা আমরা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। এখানে আমরা একটা ভার্ব লিখলাম হচ্ছে স্পিক, তারপর লিখলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে ইংলিশটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটার সামনে আছে। তাহলে ইংরেজি কি নিজেই বলে না ইংরেজিকে বলা হয়? যদি ইংরেজি নিজেই বলে তাহলে সেটা অ্যাক্টিভ, কিন্তু ইংরেজিকে যেহেতু বলা হয়, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা কি হবে? প্যাসিভ হবে এবং অবজেক্টটার সামনে আছে। তাহলে আমরা সরাসরি কি এরকম ভাবে স্পোকেন লিখতে পারবো? পারবো না। তাহলে আমাদের সামনে কি আনতে হবে? ইজ আনতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়। তো এভাবে আমাদের ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো ভবিষ্যতেও চলতে থাকবে। যারা এইচএসসি পরীক্ষা দিবে 2025-এ, দেশ এবং দেশের আনাচে কানাচে যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটিতে যুক্ত হয়েছো, হয়তো তুমি এই ভিডিওটি ফেসবুকে দেখতেছো অথবা ইউটিউবে দেখতেছো, আশা করি এভাবে আমরা যদি একের পর এক ক্লাসে যুক্ত হতে পারি, আমাদের ইংলিশ বিষয়টা খুব বেশি কঠিন মনে হবে না। যারা ভাবতেছো যে পুরা 2 বছর চলে যাওয়ার শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আর অল্প কিছুদিন, অল্প কয়েক মাস পরে আমাদের এইচএসসি পরীক্ষা হতে চলেছে, ভাবছো যে আমাদের তেমন কিছু পড়া হয়নি, তারা এই পেজটা তোমরা ফলো দিতে পারো, আমার সঙ্গে কানেক্টেড হতে পারো। আশা করি তোমাদের ইংলিশের ব্যাপারে কোনো প্রবলেম থাকবে না। আর এই যে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে মূলত আজকের লাইভ ক্লাসটা শুরু করলাম। আশা করি যদি শরীর সুস্থ থাকে এবং আল্লাহ যদি আমার শরীর সুস্থ রাখেন এবং সব কিছু মিলায় ঝিলায় যদি ভালো পরিবেশ থাকে, সব কিছু ঠিক থাকে, আমরা এভাবে আমাদের নিয়মিত ক্লাসটা চালিয়ে যাব। তো যদি মনে করো আজকের এই ভিডিওটি তোমার জন্য, অথবা এমন কেউ রয়েছে তোমার পরিচিত বা তোমার আত্মীয়ের মধ্যে কেউ, তাহলে তাকে এই আজকের ভিডিওটি শেয়ার করতে একেবারে ভুলবে না। আর পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই।